সুপ্রসুধী, সকলকে স্বাগত। আজকে আমরা একটি অভিনব ভাষাবিজ্ঞানের উপর বক্তব্য দিতে চলেছি। আমাদের আজকের আলোচনার বিষয় হলো বাংলা একাডেমি ও বাংলা ভাষা এবং এর কিছু নিয়মকানুন। আমরা জানি একটি মানুষ যখন অসুস্থ হয় তখন সে হাসপাতালে তাকে প্রেরণ করা হয় বা তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার নানান ধরনের পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে তাকে সুস্থতায় একটা অবস্থানে নিয়ে যাওয়ার একটা প্রয়াস ব্যক্ত করা হয়। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি একটি শব্দ যখন অসুস্থ হয়, একটি বর্ণ যখন অসুস্থ হয়, তারপরে একটি একটি ভাষাগোষ্ঠীর ভিতরে অন্য একটা ভাষাগোষ্ঠীর যেমন দাপট চলে, বাংলা একটি ভাষা, এখানে যেমন চলে আসলো চানাচুর, চিনি, লিচু, কিংবা দেখা গেল যে কিছু আহ, বিদেশি শব্দ রয়েছে, আরবি শব্দ রয়েছে, ঈদ, কোরবান, হজ, অজু, এই নানান যে শব্দগুলি রয়েছে, ব্যাপক একটা দাপট চলছে, ভাষার একটা দাপট রয়েছে। ভাষা ঢুকতে পারে, ভাষার কোনো বর্ডার নেই, ভাষার কোনো পাসপোর্ট নেই, যে কোনোভাবে ভাষা প্রবেশ করতে পারে। যেমন মানুষের পাসপোর্ট লাগে, ভাষার কোনো পাসপোর্ট লাগে না। এই ভাষাগুলি তৈরি হয় মূলত আমাদের শাসক শ্রেণীর উপর বেস করে। যদি আমাদের শাসকেরা প্রগতিশীল হয়, তাদের ভাষাগুলি প্রগতিশীল হয়। আর যেসব শাসক আমাদের প্রতিক্রিয়াশীল, তাদের ভাষাগুলি প্রতিক্রিয়াশীল হয়। এবং দেখা যায় যে বিভিন্ন শব্দের একটা শাসকের আমলে একটি ভাষাগোষ্ঠীর উদ্ভব থাকে, একটি ভাষাগোষ্ঠী উৎকর্ষ সাধিত হয়। আবার শাসক গোষ্ঠী যখন বদল ঘটে, সেসব শাসক গোষ্ঠীর উত্থানের ফলে প্রগতিশীল যে শাসক গোষ্ঠীগুলি থাকে সেগুলি তখন অবদমিত হয় এবং অন্য একটি আহ, ভাষাগোষ্ঠীর বা শব্দের উত্থান হয়। আমরা আমাদের সমাজ ব্যবস্থায় এইসব ভাষা লক্ষ্য করে থাকব। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম যে মানুষের অসুস্থতার জন্য একটি হাসপাতালের যেমন প্রয়োজনীয়তা রয়েছে, ঠিক শব্দ কিংবা ভাষার অসুস্থতার ক্ষেত্রে হাসপাতালের প্রয়োজনীয়তা রয়েছে। ঠিক ভাষার হাসপাতাল হলো তার একাডেমি। তো ঠিক বাংলা ভাষার হাসপাতাল কি? বাংলা ভাষার হাসপাতাল হলো বাংলা একাডেমি। এই বাংলা একাডেমি আমাদের 1952 সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে আমাদের 1955 সালে বাংলা একাডেমিটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই ভাষার হাসপাতালটি যে যথাযথ চিকিৎসা দিতে তার উৎকর্ষ সাধন করতে পেরেছে কিনা সে নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে আমাদের। হ্যাঁ, আমরা সেসব ভাষা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এখন আমরা কিছু নিয়ম আছে, যে আমরা কিছু নিয়ম দেখানোর চেষ্টা করেছি এখানে। যেমন দেশ ও জাতি কিংবা ভাষার নামের ক্ষেত্রে হ্রস্ব ইকার ব্যবহার করতে হবে। আমরা এখানে লিখে দেওয়ার চেষ্টা করেছি, আপনারা দেখবেন ইতালি, ইতালি বানানটাতে দীর্ঘ ইকার রয়েছে, কিন্তু আমরা দীর্ঘ ইকার লিখতে পারবো না, কারণ ইতালি একটি দেশের নাম। ইংরেজি একটি ভাষা, সেক্ষেত্রে আমরা আসলে দীর্ঘ ইকার লিখতে পারবো না, সেক্ষেত্রে আমাদের এখানে হ্রস্ব ইকারই ব্যবহার করতে হবে। আশা করছি আমরা যারা দেশ জাতীয় ভাষার নামের ক্ষেত্রে অনেক সময় অফিস আদালত কিংবা কম্পিটিটিভ এক্সাম কিংবা যারা একাডেমিশিয়ান, তারা খুব প্রবলেমে পড়ে থাকেন। এটা আসলে যে কেউ পড়াশোনা করলেই এটা পেরে যাওয়ার কথা ছিল। কিন্তু এখন যেহেতু খুব প্রযুক্তির যুগে মানুষ খুব ফাস্ট বই পড়তে পছন্দ করেন না, এবং অনেক সময় মোবাইলকে তার একটা আইপ্যাড বলেন বা মোবাইলের বিভিন্ন যন্ত্রাংশ মধ্য দিয়ে, অ্যাপসের মধ্য দিয়ে পড়াশোনা করেন, সেক্ষেত্রে আমাদের ছোট্ট প্রয়াস মাত্র। আমরা আরেকটা জিনিস লিখে দেওয়ার চেষ্টা করেছি, আলী বনাম আলী। এই দুটি বানান আমি যেভাবে শিখেছিলাম যে আলী প্রত্যয়যুক্ত শব্দে হ্রস্ব ইকার হয়, এই কথাটি আসলে যথাযথ নয়। হ্যাঁ, আমরা যদি দেখি এখানে সোনালী, এখানে আলী আছে, আবার এখানেও আলী আছে, কিন্তু আমরা আসলে সোনালী বানানটা কিভাবে লিখব? সোনালী বানানটা হলো, দেখেন এখানে কি আছে, ধান। ধান একটি নাউন, এটা একটি বিশেষ্য। এর বিশেষ্যের আগে একটা অ্যাডজেক্টিভ থাকে, একটা বিশেষণ থাকে, এটা হচ্ছে সিনট্যাক্স, এটাকে বলে পদক্রম। হ্যাঁ, এটা হচ্ছে অভিধান, এটা হচ্ছে ল, এটাকে আমাদের মানতে হবে। তো বিশেষের আগে বিশেষণ থাকবে, তাহলে কি হলো, ধান একটি বিশেষ্য, সোনালী একটি বিশেষণ। তাহলে মনে রাখতে হবে বিশেষণের ক্ষেত্রে হ্রস্ব ইকার হবে সোনালীটা। কিন্তু এখানে দেখেন সোনালী ব্যাংক, তাহলে এখানে কি দাঁড়ালো, এই যে ব্যাংকটা, ব্যাংকটা কিন্তু বিশেষ্য, কিন্তু সোনালী কি এখানে বিশেষণ? ব্যাংকটাকে কি তারা কি ব্যাংকটাকে আসলে সোনালী কালারের মিন করতেছে না, এখানে সোনালী ব্যাংক নিজেই কি, নিজেই হলো একটা বিশেষ্য। তো বিশেষ্যের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কি করব, দীর্ঘ ইকার ইউজ করব, হ্রস্ব ইকার ইউজ করা যাবে না। আমরা অনেক টিচারের কাছে পড়েছি, ব্যক্তিগতভাবে আমি পড়েছি, তারা বলছে যে সোনালী ব্যাংকে গিয়ে বলে দাও তাদের বানানটা যেন ঠিক করে, হ্রস্ব ইকার যেন ইউজ করে। কথাটি আসলে যৌক্তিক এবং বৈজ্ঞানিক নয়। আরেকটি প্রত্যয় আছে এখানে, অঞ্জলি। অঞ্জলি যুক্ত শব্দে আমরা যেটা করব সেটা হচ্ছে হ্রস্ব ইকার ব্যবহার করার চেষ্টা করব। যেমন শ্রদ্ধাঞ্জলিতে অঞ্জলি আছে, হ্রস্ব ইকার হবে, দীর্ঘ ইকারটা হবে না। গীতাঞ্জলি রবীন্দ্রনাথের বিখ্যাত একটি কাব্য,
সেখানে দীর্ঘইকার হবে না, আপনাকে অবশ্যই কি করতে হবে, হ্রস্বইকার ইউজ করতে হবে, গীতাঞ্জলি। এবং আমার একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, তিনি একটি বই লিখেছিলেন, সেটা হচ্ছে যে কবিতাঞ্জলি। উনি দীর্ঘইকার দিয়ে লিখেছিল। আমি তাকে প্রশ্ন করেছিলাম যে আপনি তো দীর্ঘইকার ইউজ করতে পারবেন না। তো উনি বলেছিল যে নামের ক্ষেত্রে আসলে কোনো নিয়ম নাই, এটা করা যাবে। আসলে এটা ফেক এবং হচ্ছে একটা লেম লজিক। এই লজিক হতে পারে না, হ্যাঁ, এটা একটা ফেক বিষয়। তাহলে সব কিছুকে নাম ধরে নিলে হয়ে গেল, ঠিক আছে? এইসব যুক্তি আসলে যুক্তি নয়। তারপর আমরা আরেকটি বিষয় অনেক সময় কনফিউজড হয়ে যাই, যে ভারী বনাম ভারী, একটা হ্রস্বইকার এবং একটা দীর্ঘইকার। এখানে আমরা দেখব এই ভারী যেটা হ্রস্বইকার আছে সেটাতে খুব বেশি মিন করে, আর যেটা দীর্ঘইকার আছে সেটাতে ওজন মিন করে। দীর্ঘইকার যে শব্দটি রয়েছে, দেখেন দীর্ঘইকার, এটা একটু হ্রস্বই থেকে দীর্ঘইকার ওজন বেশি, হ্রস্বই থেকে দীর্ঘইকার উচ্চারণের সময় বেশি লাগে, এটাতে বেশি মনে হচ্ছে এটা ওজন বেশি, এভাবে আপনারা মনে রাখতে পারেন। দেখেন এখানে আমরা একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি, আমটি ভারী স্ল্যাশ ভারী মিষ্টি, সেক্ষেত্রে আমরা কোনটা নিব? আবার এখানে লেখা হয়েছে বস্তাটি ভারী স্ল্যাশ ভারী, তাহলে যেখানে ওজন, বস্তা তো ওজন রিলেটেড, এজন্য দীর্ঘইকার হবে। এবং যেখানে আমটি ভারী মিষ্টি মানে কি খুব মিষ্টি, এখানে হ্রস্বইকার হবে। এই যে আপাত দৃষ্টিতে আপনারা যা যেটা দেখলেন, এগুলি বিষয়ে যদি আমরা বিভিন্ন ধরনের গান যদি লিখতে চাই, আমরা যদি কবিতা লিখতে চাই, আমরা যদি প্রবন্ধ লিখতে চাই, সেই যে প্রবন্ধের বানানগুলি সব চকচকে ঝকঝকে এবং অর্থবহ হয়, অপরিষ্কার অর্থ দেয় না, দ্ব্যর্থক অর্থ প্রকাশ করে না, যদি আমরা এগুলি জেনে থাকি, তাহলে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, প্রাইভেট জীবনে উৎকর্ষ সাজিত হব এবং আমরা মনে করি যে আমরা আলোকিত হব। হ্যাঁ, আমাদের পরবর্তী যে বানানটি রয়েছে, আমরা দূর একটি শব্দ নিয়ে আমরা জটিলতে পড়ে থাকি। এই যে দীর্ঘ উকার আছে, সেখানে এই দীর্ঘ উকার যদি কখনো দূরত্ব মিন করে, হ্যাঁ, যে ডিস্টেন্স মিন করে, সেক্ষেত্রে আমরা দীর্ঘ উকার দিব। হ্যাঁ, দীর্ঘ উকারটা উচ্চারণে একটু দীর্ঘ হয়, এজন্য এটা মনে রাখবেন। এটা 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 ডিস্টেন্স মিন করবে বা বিশাল একটা লেন্থ মিন করবে। ঠিক দূরত্ব ভার্সেস দূরত্ব, আসলে আমরা কোনটাকে নিব? আমরা দূরত্ব মানে কি বোঝাচ্ছি? দূরত্ব মানে একটা ডিস্টেন্সকে মিন করাচ্ছি, ডিস্টেন্স মিন করলে দীর্ঘ উকার হবে। হ্যাঁ, এখানে যদি দূরদর্শন আর এটা হচ্ছে দূরদর্শন, ঠিক আছে, দূর থেকে যেটাকে দর্শন করা যায়, বা টেলিভিশন হতে পারে, স্যাটেলাইটের মাধ্যমেও হতে পারে, সেক্ষেত্রে দূরত্ব বোঝাচ্ছে, সেখানে দীর্ঘ উকার হবে। দূরদৃষ্টি, কেউ কাউকে যদি বলি যে আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশ আসলে বাংলাদেশ থাকবে কিনা, নাকি অন্য কারো কলোনি হয়ে যাবে, আমার তো মনে হচ্ছে যে অন্য কারো কলোনি হয়ে যেতে পারে। ঠিক 47-এ আমরা 47-এর আগেও কলোনি ছিলাম, আমরা 47-এর পরেও কারো না কারো কলোনি ছিলাম, 70-এর পরেও কারো কলোনি হয়েছি, এখনো কলোনির মধ্যে পড়ে যাচ্ছে। আমরা স্বকীয়তা এবং স্বাধীনতা যে বোধটা, এটা আমরা একত্রে ইউনাইটেড ভাবে উপভোগ করতে পারিনি, এটা তিতা সত্য। হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি এরকম সিদ্ধান্ত না হয় যে আগামী 5 বছর আমরা মনে হয় আরো কোনো অন্য কারো কলোনি বা কলোনাইজেশন মধ্যে দিয়ে আমরা দিন যাপন করতে পারি, এই জাতির একটা দুর্ভোগ সৃষ্টি হবে সামনে, এরকম আমরা মনে করতে পারি। সেক্ষেত্রে এই যে যদি এটা মিলে যায়, বা এরকম যে ভবিষ্যৎবাণীটা করা হচ্ছে, দূরের একটি বিষয়কে অনুমান করা হচ্ছে, তাহলে এটা দূরত্ব মিন করতেছে, তাহলে এটা কি হবে? দূরদৃষ্টি। কিন্তু দূরত্ব যদি না বুঝায়, তাহলে হ্রস্ব উকার হবে, মানে ছোট উ হবে আর কি। যেমন দূরবীন, ঠিক আছে, দূরবীন একটি যন্ত্রের নাম, যেটা দিয়ে দূরের বিষয়গুলিকে দেখা হয়, কিন্তু এটা দূরত্ব মিন করতেছে না, সেক্ষেত্রে হ্রস্বকার হবে। হ্যাঁ, কিংবা দুর্যোগ, এই দূর শব্দটির ক্ষেত্রে এটা কি ডিস্টেন্স মিন করতেছে? এটা ডিস্টেন্স মিন করতেছে না, সেক্ষেত্রে কি হবে? হ্রস্বকার হবে। দুর্গা, ঠিক আছে, এই দুর্গা কিন্তু ডিস্টেন্স মিন করতেছে না, এটা একটা নাম মিন করতেছে, সেক্ষেত্রে হ্রস্বকার হবে। দুর্নীতি, যে নীতির বিরুদ্ধ, আদর্শের বিরুদ্ধ, মূল্যবোধের বিরুদ্ধ, সুন্দরের বিরুদ্ধ, সত্যের বিরুদ্ধ, এটা ডিস্টেন্স মিন করতেছে না, সেক্ষেত্রে আমরা দীর্ঘকার ইউজ করতে পারবো না। এবং আমরা অনেক সময় দুর্নীতি বানানটা দীর্ঘকার ব্যবহার করে থাকি, সেটা করা যাবে না। আশা করছি আমরা এইসব যেগুলো কনফিউশন ছিল সেগুলি থেকে মুক্তি পাবো। আমরা যে পরের ক্লাসটিতে পরের যে বানানটি আছে, যেমন ধরেন যে রেফ, রেফের পরে ব্যঞ্জন বর্ণে দ্বিত্ব হবে না, মানে একই ব্যঞ্জন বর্ণে ডাবলিং করা যাবে না। যেমন ধরেন যে এখানে কার্য রয়েছে রেফ, রেফের পরে জ হয়েছে, কিন্তু আরেকটি জ কিংবা জ ফেলা হবে না, এটা করা যাবে না, এটা ল। কার্যালয় বানানটাতে বিভিন্ন কার্যালয়ে গেলে দেখবেন, বিভিন্ন অফিস আদালতে গেলে দেখবেন যে এরকম বানানটা রয়ে গেছে, রেফের পরে ব্যঞ্জন বর্ণে ডাবলিং রয়েছে, সেটা করা যাবে না। আমাদের করতে হবে শুধু সিঙ্গেল বর্ণটা, রেফের পরে ব্যঞ্জন বর্ণের ডাবলিং হবে না, মাথায় রাখতে হবে। তারপর আরেকটি ধৈর্য, তো আমরা জানি ধৈর্য তো এখানে ডাবলিং হয়েছে, ডাবলিং করা যাবে না রেফের পরে। জ আর জ ফলে একই কথা, করা যাবে না। আমি আরেকটু ইজি করে যদি বলি, যেমন ধর্ম বানানটা হওয়ার কথা ছিল এরকম, কিন্তু এটাকে যদি আমরা এভাবেই বলি, ধম্ম, রেপের পরে, রেপের পরে একই বর্ণ ডাবলিং হবে না, এটা করা যাবে না, এটা আইন বিরুদ্ধ। হ্যাঁ, তো আরেকটা বিষয় হলো মেসার্স, আমরা বিভিন্ন দোকানপাটে গিয়ে দেখবেন
যে মেসার্স জীবন স্টোর, মেসার্স সার্কেল স্টোর, মেসার্স সেলিনা স্টোর। আসলে এই মেসার্স শব্দটির মানে কি? এটা হচ্ছে মিস্টার শব্দের অর্থের মিস্টারের বহুবচন, হ্যাঁ, MESSERS। এই যে মেসার্স মানে অনেকগুলি পুরুষকে মিন করে এখানে। তো জীবন স্টোর এখানে তো অনেকগুলি পুরুষকে মিন করতেছে না, একজন পুরুষকে মিন করতেছে, সেখানে আপনি মেসার্স কেন লিখবেন? জীবন তো এখানে প্লুরাল না। সেক্ষেত্রে এটা কমন মিস্টেক্স আমাদের এই ক্ষেত্রে বিভিন্ন দৈনন্দিন জীবনে এগুলি দেখা যায়। তারপর এখানে লেখা হয়েছে মেসার্স সেলিনা স্টোর। তো সেলিনা তো ছেলে, ছেলে না, সেলিনা তো মেয়ে, এখানে মেসার্স কেমনে আসবে? তো এই যে আমাদের দৈনন্দিন জীবনে দোকানপাট, আমাদের অর্থনীতিতে, আমাদের রাজনীতিতে এই যে অপপ্রয়োগগুলি রয়েছে, এই অপপ্রয়োগগুলি কিন্তু আমাদেরকে একটা শুদ্ধতা জায়গায় নিয়ে যাচ্ছে না। আমরা অনেকে মনে করতে পারি একটা বানান ভুল হলে কি হতে পারে, ঠিক আছে? একটি মানুষ যতটুকু সচেতন হবে, এটি একটা ক্রাইম, যখন সে একটা মানুষ ভাববে যে এটা একটা ক্রাইম হয়েছে, এটা একটা ক্রাইম হয়েছে, এগুলি ক্রাইম, এগুলি বাংলা ব্যাকরণ, বাংলা অভিধান, বাংলা একাডেমি বলছে এগুলো করা যাবে না, এগুলো অপরাধ, এই অপরাধগুলি করা যাবে না। সেক্ষেত্রে তো আমরা এটাকে অপরাধ হিসেবে দেখছি না। যখন একটা মানুষ ভাববে যে একটা বানান ভুল করাটাও অপরাধের জায়গা, তখন সেই মানুষের নৈতিকতা মূল্যবোধের জায়গাটিতে কতটুকু উন্নত হতে পারে এটা চিন্তা করতে হবে। আরেকটি বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জনাব কিংবা জনাবা। আমরা সম্বোধন কিভাবে করব একটি মানুষকে? একটি পুরুষের ক্ষেত্রে আমরা জনাব ইউজ করি, আর আরেকটা ক্ষেত্রে আমরা মেয়েদের ক্ষেত্রে জনাবা ইউজ করি, কিন্তু জনাবা আসলে কোনো সম্বোধনসূচক শব্দ হতে পারে না। জনাবা মানে কি, আমাদের মায়েদের কিংবা বোনেদের দেখা যাচ্ছে প্রতি মাসে একটা ঋতুস্রাব হয়, যেটাকে মিনস্ট্রেশন বলে কিংবা বাংলায় মাসিক বলা হয়ে থাকে। এই জনাবা শব্দের অর্থ হলো ঋতুস্রাবে নারী, এবং এটা কিন্তু খুবই বাজে একটা বিষয়, এই জিনিসটাকে ওইভাবে সম্বোধন করা যায় না। সেক্ষেত্রে নারী এবং পুরুষের উভয়ের ক্ষেত্রে আমরা জনাব ইউজ করবো। আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন অনুস্বার ভার্সেস আমরা এটা কথা ইউজ করব। এবং এটি একটি শব্দের শেষে আমরা অনুস্বারটা লিখবো, এবং লিখবো একটি শব্দের মাঝখানে যদি হয় সেক্ষেত্রে। যেমন রং ভার্সেস রং, এটি অনুস্বারটা মাঝখানে রয়েছে, সেক্ষেত্রে আমরা এটাকে প্রায়োরিটি দেবো, এটাকে নয়। এখন একটু বাংলা একাডেমি সং ভার্সেস সং, কোনটাকে প্রায়োরিটি দেবো? সংকে, কারণ শব্দের শেষে অনুস্বার হয় এবং নয়। কিন্তু বাংলা একাডেমি বলার চেষ্টা করছে যে বাংলা এবং বাংলাদেশে এই নিয়ম রক্ষা করা হবে না, বাংলা এবং বাংলাদেশে কি হবে? অনুসারেই থেকে যাবে। কিন্তু প্রথিতযশা ভাষাবিজ্ঞানী ডক্টর হুমায়ুন আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, উনি আবার এই জিনিসটা মেনটেন করেন। উনি বাংলাকে এভাবে লিখতেন, বাংলাদেশকে এভাবে লিখতেন। আমিও ব্যক্তিগতভাবে লিখি, কিন্তু ল মেনটেন করতে গেলে এটা করতে হয়। তারপরে আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা প্রত্যয় রয়েছে আরি ভার্সেস আরি। এই দীর্ঘইকার যেখানে আসবে সেটা হচ্ছে ব্যক্তি, হ্যাঁ, ব্যক্তিতে একটা মুকুট থাকে, দীর্ঘইকারটা ধরেন যেটা মুকুটের মতো, আর রস্যই যেটা আছে সেটা হচ্ছে ব্যক্তিকে মিন করে না। যেমন তরকারিকে ব্যক্তিকে মিন করে, তাহলে এখানে রস্যইকারটা নিব। সহকারীকে ব্যক্তিকে মিন করে, হ্যাঁ ব্যক্তিকে মিন করে, তাহলে দীর্ঘইকার নিব। সরকারিকে ব্যক্তিকে মিন করে, সরকারি একটা প্রতিষ্ঠান, নো, এটা একটা প্রতিষ্ঠান, সেক্ষেত্রে আমরা রস্যইকার লিখবো। যেমন পাইকারি কি, পাইকারিকে ব্যক্তিকে মিন করতে পারে না, পাইকারি ব্যক্তিকে মিন করছে না, ঠিক আছে, নন পার্সোনাল। সেক্ষেত্রে আমরা এখানে কি ইউজ করব? রস্যইকার ইউজ করব। আমরা একটা জিনিস দেখছি, রূপ বানানটা কিন্তু দীর্ঘকার। আমরা মনে রাখতে হবে, এটা যদি হয়, এটা কিন্তু নিচে হলে দীর্ঘকার হয়, আর উপরে যদি হয় তাহলে এটা হ্রস্বকার হয়। এই পার্থক্যটা জানতে হবে। যে কোনো রূপেই দীর্ঘকার হবে। যেমন অনুরূপ, এটা সঠিক। প্রতিরূপ, এটা সঠিক। ভুক্ত বানানে সবসময় হ্রস্বকার হয়, তাহলে কি দাঁড়ালো? অধিভুক্ত, এটা সঠিক। অন্তর্ভুক্ত, এটা সঠিক। এই যে বানানগুলি, এগুলি আসলে কেন এরকম করতে হচ্ছে? এগুলিকে করা খুব জরুরি ছিল। হ্যাঁ, অবশ্যই জরুরি ছিল। একটি ফুল তার পাপড়িকে বিছিয়ে দেয় একটা নিয়ম মেনটেন করে, ল ছাড়া এই প্রকৃতির একটিও ঘটনা নেই। এই লগুলিকে মানতে হবে। আমরা সেপারেট করার চেষ্টা করছি, সংস্কৃতকে আলাদা করার চেষ্টা করছি, আমরা বাংলাকে আলাদা চেষ্টা করছি, আমরা একটি আলাদা ভাষা বংশের একটা নিজস্ব স্বকীয়তা তৈরি করার চেষ্টা করছি, এবং এই লগুলিকে আমাদের মেনটেন করতে হবে। এগুলি প্রচলিত হবে, এগুলি প্রয়োগ হবে আমাদের সাহিত্যে, আমাদের কবিতায়, আমাদের উপন্যাসে, আমাদের বক্তব্যে, আমাদের সিনেমায়, আমাদের চলচ্চিত্রে, আমাদের গানে। এগুলো খুবই জরুরি। আশা করছি যারা এই বাংলা ক্লাসটি অবলোকন করলেন, তারা তো জ্ঞানের মাত্রা নতুন কিছু যোগ করলেনই। এবং এখানে আরেকটা বিষয় বলে রাখি, আমাদের অপপ্রয়োগ এবং প্রয়োগের একটা ব্যাপার আছে। এইগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো পরের ক্লাসে। আশা করি সকলেই উপকৃত হলেন। সকলকে ধন্যবাদ।